বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কটি হচ্ছে N1 বা ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক। প্রিয় দর্শক, আমরা গত পর্বে হিমাচল এক্সপ্রেসে করে নোয়াখালী থেকে কুমিল্লা আমতলী বিশ্ব রোড পর্যন্ত এসেছিলাম। আজকের পর্বে আমরা হিমাচল এক্সপ্রেসে করে কুমিল্লা থেকে ঢাকার সায়দাবাদ পর্যন্ত যাব। যাওয়ার পথে কুমিল্লা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো আমাদের বাস এই মুহূর্তে কুমিল্লা আমতলী বিশ্ব রোড হাইওয়ে রেস্টুরেন্টে দাঁড়ানো আছে। 20 মিনিটের যাত্রা বিরতি দিয়ে এখন আমাদের বাস ঢাকার সায়দাবাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আমরা নাস্তা করে অবশেষে বাসে উঠলাম আর আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর সামনেই হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের পর কুমিল্লার ময়নামতি সহ অত্র এলাকার উপর সামরিক চেইন বজায় রাখার জন্য ব্রিটিশ ক্রাউন দ্বারা এই ক্যান্টনমেন্টটি প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী এই ক্যান্টনমেন্ট ব্যবহার করেছিলেন। আর বর্তমানে এটি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি সামরিক চেইন। আমরা এই মুহূর্তে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায় চলে এসেছি, যেটি আবার ময়নামতি ক্যান্টনমেন্ট নামেও পরিচিত। আর এই ময়নামতি ক্যান্টনমেন্ট এরিয়াটি কুমিল্লা জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই রয়েছে দেশের 3টি বিভাগীয় শহরের মিলনস্থল। বিশেষ করে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট এরিয়াতেই ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাথে কুমিল্লা-সিলেট জাতীয় মহাসড়কের সংযোগস্থল রয়েছে। আর এই সংযোগস্থল দিয়েই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলো দেশের উত্তর পূর্বাঞ্চলীয় 4টি জেলার সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। বিশেষ করে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান, এই যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো খুব সহজেই সিলেটের জেলাগুলোর সাথে যোগাযোগ করতে পারে এই সড়কের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া পার করে চলে যাচ্ছি ঢাকার দিকে। আর ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে কুমিল্লা জেলার 5টি উপজেলা পড়েছে। আমরা কিন্তু অলরেডি 2টি উপজেলা পেছনে ফেলে ঢাকার দিকে যাচ্ছি। সামনে রয়েছে আরও 3টি উপজেলা, বুড়িচং, চান্দিনা এবং দাউদকান্দি উপজেলা। তো আমরা বুড়িচং উপজেলায় প্রবেশ করে পাবো নিমসার বাজার। নিমসার বাজারের পরে আমরা পাবো চান্দিনা উপজেলার চান্দিনা, কোরপাই, মাধাইয়া বাজার। এরপরে রয়েছে দাউদকান্দির ইলিয়টগঞ্জ, গৌরীপুর এবং দাউদকান্দি সহ বিভিন্ন ছোট ছোট বাজার। আর আমরা ভিডিও সংক্ষেপে শেষ করার তাগিদে সবগুলো বাজার না দেখিয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বাজার দেখাবো। আর সেই সাথে কুমিল্লা ও মুন্সিগঞ্জ জেলার বর্ডার দাউদকান্দি গোমতী সেতুটিও আপনাদেরকে দেখাবো, যেটি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় অবকাঠামো। আর ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের জন্য যেটার গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, আমরা এই মুহূর্তে বুড়িচং উপজেলার নিমসার বাজারের কাছাকাছি চলে এসেছি। সামনেই হচ্ছে নিমসার বাজার। আর নিমসার বাজার আসা পর্যন্ত চলেন আমরা বুড়িচং উপজেলা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই। বুড়িচং উপজেলার পূর্ব নাম ছিল উত্তর বিজয়পুর। 11 শতকের দিকে চৈনিক পরিব্রাজক ইয়েন-সাং উত্তর বিজয়পুর পরিদর্শনে আসেন এবং অত্র এলাকার জ্ঞানীগুণীদের সহচর্যে মুগ্ধ হয়ে এই এলাকার নাম বুড্ডিচিয়াং নামে অভিহিত করেন। আর সেই থেকেই বুড্ডিচিয়াং নামটি কালক্রমে লোকমুখে পরিবর্তিত হয়ে বুড়িচং নামের উৎপত্তি হয়। বর্তমানে 9টি ইউনিয়নের সমন্বয়ে বুড়িচং কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এটি কুমিল্লা 5 আসনের অংশ এবং এই উপজেলার মোট আয়তন 163.76 বর্গ কিলোমিটার। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে বুড়িচং উপজেলার নিমসার বাজারে চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছেন নিমসার বাজার, যেটি বুড়িচং উপজেলার খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। আর এই বাজারের পরে বুড়িচং উপজেলার সমাপ্ত হবে। আর বুড়িচং উপজেলা যেখানে শেষ হবে সেখান থেকে কুমিল্লার চান্দিনা উপজেলা শুরু হবে। যাওয়ার পথে চান্দিনা উপজেলার বেশ কয়েকটি ছোট ছোট বাজার পড়বে, যেমন চান্দিনা, কোরপাই, মাধাইয়া ইত্যাদি। তো আমরা আপনাদেরকে চান্দিনা বাজারটি দেখাবো। আর চান্দিনা বাজার আসা পর্যন্ত চলেন আমরা চান্দিনা উপজেলা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই। চান্দিনা উপজেলার আদি নাম ছিল বরকামতা। 1675 সালে মির্জা হোসেন আলী খাঁ মোগল সুবাদার নিযুক্ত হন এবং তাকে বরকামতায় বা বর্তমান চান্দিনায় সদর দপ্তর স্থাপন করে দেওয়া হয়। জঙ্গলে ভরা এই স্থানটিতে তখন বাঘের প্রচুর প্রাদুর্ভাব ছিল আর লোকজন সবসময় বাঘের আতঙ্কে আতঙ্কগ্রস্ত থাকত। এজন্য সুবাদার আলী খাঁ বাঘের ভয় দূর করতে উঁচু স্থানে উজ্জ্বল গ্যাসের বাতি জ্বালাতেন। আর এই উজ্জ্বল বাতির জন্য লোকজন এই স্থানকে
চাঁদনি বা চাঁদের আলোর স্থান নামে অভিহিত করেন। আর এভাবেই চান্দিনার নামটির উৎপত্তি হয়। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন নিয়ে এটি কুমিল্লার চতুর্থ বৃহৎ উপজেলা। এটি জাতীয় সংসদের 255 নং নির্বাচনী এলাকা, যা কুমিল্লার 7 আসনের অংশ। আর এই উপজেলার মোট আয়তন 202 বর্গ কিলোমিটার। আর কথা বলতে বলতেই আমাদের হিমাচল এক্সপ্রেস বাস এই মুহূর্তে চান্দিনা বাজারে চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চান্দিনা বাজারে এসে আমাদের বাস জ্যামে পড়েছে। আর চান্দিনা বাজারের পরে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারটি পড়বে। মাধাইয়ার পরে আপনার শুরু হবে দাউদকান্দি উপজেলা। আর যাওয়ার পথে আমাদের হিমাচল এক্সপ্রেস দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ, গৌরীপুর, দাউদকান্দি সহ কুমিল্লার শেষ সীমানা অতিক্রম করবে। আর কুমিল্লার ও মুন্সিগঞ্জের সীমানা বিভাজনকারী দাউদকান্দি গোমতী সেতু আসা পর্যন্ত চলেন আমরা দাউদকান্দি উপজেলা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই। দাউদকান্দি উপজেলা বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার একটি প্রশাসনিক অঞ্চল। এটি জাতীয় সংসদের 249 নং নির্বাচনী এলাকা, যা কুমিল্লা 1 আসনের অংশ। এই উপজেলায় একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন রয়েছে। এই উপজেলার মোট আয়তন 210.21 বর্গ কিলোমিটার। 1564 খ্রিস্টাব্দে সুলেমান কররানী বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেন। সুলেমান কররানীর মৃত্যুর পর তার ছোট পুত্র দাউদ কররানী ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসেই তিনি মুঘল সম্রাট আকবরের কর্তৃত্ব অস্বীকার করে বাংলাকে পুরোপুরি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেন। তিনি নিজের নামাঙ্কিত মুদ্রাও চালু করেছিলেন। 1576 সালে দাউদ কররানীর সাথে মোগলদের এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে দাউদ কররানী সম্রাট আকবরের বাহিনীর হাতে শহীদ হন। আর সেই থেকে যুদ্ধক্ষেত্রকে চিরস্মরণীয় করে রাখার জন্য দাউদ কররানীর নামে উক্ত যুদ্ধস্থানের নাম দাউদকান্দি নামে নামকরণ করা হয়। তো বন্ধুরা, কথা বলতে বলতেই আমরা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ, গৌরীপুর ও দাউদকান্দি অতিক্রম করে এই মুহূর্তে দাউদকান্দি গোমতী সেতুর কাছাকাছি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাস দাউদকান্দি গোমতী সেতুর টোল প্লাজায় দাঁড়িয়ে আছে। টোল দিয়েই আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর চলেন দাউদকান্দি গোমতী সেতু নিয়ে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1995 সালে দাউদকান্দি গোমতী সেতুর উদ্বোধন করা হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোমতী নদীর উপরেই এই সেতুর অবস্থান। এটি একাধারে কুমিল্লা ও মুন্সিগঞ্জ জেলাকে সংযুক্ত করার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগকে সংযুক্ত করেছে। এই সেতুর পশ্চিমাংশ থেকেই শুরু হয়েছে ঢাকা বিভাগ এবং পূর্বাংশ থেকে হচ্ছে চট্টগ্রাম বিভাগ। এই সেতুর মোট দৈর্ঘ্য 1410 মিটার এবং প্রস্থ 9.2 মিটার। 2 লেনের এই সেতুতে 17টি স্প্যান রয়েছে। তাছাড়া বর্তমানে এই সেতুটি 4 লেনের একটি সেতু। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন প্রায় 20,000 গাড়ি চলাচল করে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দাউদকান্দি গোমতী সেতুর উপরে আছি। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা দাউদকান্দি গোমতী সেতু অতিক্রম করে ঢাকা বিভাগের ভিতরে প্রবেশ করব। ঢাকা বিভাগের 2টি জেলার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। প্রথমটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা, দ্বিতীয়টি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। আর মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলা ও বিভিন্ন ছোটোখাটো বাজার পড়বে। সব কিছু না দেখিয়ে আমি আপনাদেরকে সরাসরি ঢাকার সায়দাবাদ পর্যন্ত দেখাবো। আর ঢাকার সায়দাবাদ পর্যন্ত দেখাতে দেখাতে চলেন মুন্সিগঞ্জ জেলা, মেঘনা সেতু এবং নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে জেলায় আছি এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। আর মুন্সিগঞ্জ জেলার একটি উপজেলা ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মাঝে পড়েছে। উপজেলাটির নাম হচ্ছে গজারিয়া উপজেলা। তো বন্ধুরা, চলেন মুন্সিগঞ্জ জেলা নিয়ে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেওয়া যাক। মুন্সিগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে এটি বাংলাদেশের বি শ্রেণীর একটি জেলা। এই জেলার প্রাচীন নাম ছিল বিক্রমপুর। প্রাচীন বাংলার রাজনৈতিক প্রভাব বিস্তারে এই জেলার বেশ সুনাম রয়েছে। এটি প্রাচীন বাংলার রাজনৈতিক কেন্দ্র ও রাজধানীও ছিল। ইতিহাস সমৃদ্ধ এই জেলার মোট আয়তন 954.96 বর্গ কিলোমিটার। 67টি ইউনিয়ন ও 6টি উপজেলা নিয়েই মুন্সিগঞ্জ জেলাটি গঠিত। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলাকে সংযুক্তকারী মেঘনা সেতুর উপর দিয়ে আসছি। মেঘনা সেতুর পশ্চিম পাড়েই হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আর পূর্ব পাশ থেকেই হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা। মেঘনা সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু।
জাপানের সহায়তায় নির্মিত এই সেতুর আনুষ্ঠানিক নামকরণ করা হয় জাপান বাংলাদেশ মৈত্রী সেতু 1। তবে এটি মেঘনা সেতু নামে অধিক পরিচিত। এটি 1991 সালে চালু হয়। এই সেতুর দৈর্ঘ্য 900 মিটার এবং প্রস্থ 9.2 মিটার। এটি ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মেঘনা নদীর উপর অবস্থান করছে। এই সেতুর উত্তর পশ্চিম পাড় থেকেই নারায়ণগঞ্জ জেলা এবং দক্ষিণ পূর্ব পাড় থেকে মুন্সিগঞ্জ জেলা। আর আমরা এখন যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার দিকে। আর নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। তো বন্ধুরা, চলেন আমরা সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই। নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে এটি বাংলাদেশের বি শ্রেণীর একটি জেলা। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এই জেলার অন্তর্গত। সোনালী আঁশ পাটের জন্য নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি নামেও পরিচিত। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর বাংলাদেশের বিখ্যাত একটি নদীবন্দর। আয়তনের বিচারে নারায়ণগঞ্জ ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। ঢাকার নিকটবর্তী এই জেলার মোট আয়তন 683.14 বর্গ কিলোমিটার। 5টি উপজেলা, 7টি থানা ও একটি সিটি কর্পোরেশন নিয়ে নারায়ণগঞ্জ জেলা গঠিত। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটি ব্রিজ, যেটি ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের শীতলক্ষ্যা নদীর উপর অবস্থান করছে। এটি কাঁচপুর ব্রিজ নামে পরিচিত। আর কাঁচপুর ব্রিজের পরেই ঢাকা জেলা শুরু। আর ঢাকা জেলার বেশ কয়েকটি জায়গায় আমাদের বাস স্টপেজ দিয়েছে, বিশেষ করে যাত্রী নামবে। তো আমরা সব কিছু না দেখিয়ে একেবারে সরাসরি ঢাকার সায়দাবাদে চলে যাব। আর ঢাকার সায়দাবাদ আসা পর্যন্ত চলেন ঢাকা জেলা নিয়ে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ঢাকা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ঢাকা বাংলাদেশের কেন্দ্রীয় জেলা। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরটি এই জেলায় অবস্থিত। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা। এ জেলার মোট আয়তন 1550 বর্গ কিলোমিটার। এটি 5টি উপজেলা, 2টি সিটি কর্পোরেশন নিয়ে গঠিত। ঢাকা জেলা নিয়ে বললে আসলে অনেক কিছুই বলা যায়, তবে ঢাকা নিয়ে তেমন কিছু আর বলতে চাই না, যেহেতু আজকের ভিডিওটা অতি সংক্ষেপে শেষ করতে হবে। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের ভিডিওটি সমাপ্ত ঘোষণা করা হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা ঢাকা জেলার ভিতরে আছি, যেটি ঢাকা চিটাগাং রোড এবং যাত্রাবাড়ি এলাকা হিসাবে ধরা হয়। সামনে হচ্ছে শনির আখড়া, রায়ের বাগ ইত্যাদি ইত্যাদি জায়গা। আর আমরা এত কিছু না দেখি এখন সরাসরি ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে চলে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সায়দাবাদ ফ্লাইওভারের দিকে আসছি। আর সামনে হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল। আমাদের বাস দ্রুত গতিতে যাচ্ছে। আর সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে আমাদের বাসের যাত্রা সমাপ্ত হবে। সেই সাথে আজকের ভিডিও সমাপ্ত ঘোষণা করা হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের বাস অলরেডি সায়দাবাদ বাস টার্মিনালের দিকে চলে এসেছে। আর এখানটায় এসে আমি নেমে যাব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।